আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা শিখব পরীক্ষার মধ্যে কিভাবে অনুদায়ী পাওনা বা কুড়িন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব সেটা। প্রথমে দেখতে হবে প্রশ্নে অনুদায়ী পাওনা বা কুড়িন সংক্রান্ত কী কী তথ্য দেওয়া আছে। একটি নমুনা প্রশ্নের মাধ্যমে আমরা বিষয়টা শিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখে নিব প্রশ্নে একটা রেমিল, শর্ট রেমিল এবং কিছু সমন্বয়। তাহলে দেখো, রেমিলের মধ্যে দেওয়া আছে অনুদায়ী পাওনা ৩,০০০ টাকা, অনুদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে ২,০০০ টাকা, দেনাদার দেওয়া আছে ৫০,০০০ টাকা, সমন্বয় দেওয়া আছে বাকিতে বিক্রয় ১০,০০০ টাকা। ২ নম্বরে বলা আছে দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনুদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে এটা হচ্ছে সমন্বয়ের অংশ, এটা হচ্ছে রেমিলের অংশ। রেমিলের মধ্যে যে অনুদায়ী পাওনা এবং অনুদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে সেগুলো হচ্ছে পুরাতন, আর সমন্বয়ের মধ্যে যেগুলো আমরা অনুদায়ী পাওনা এবং অনুদায়ী পাওনা সঞ্চিতি দেখব সেগুলো হচ্ছে নতুন। তাহলে প্রথমে আমরা জানি অনুদায়ী পাওনা বা কুড়িন এগুলো কোথায় বসে? এগুলো বসে পরিচালন ব্যয়তে। তাহলে দেখো, পরিচালন ব্যয়তে কেবল লিখব। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি অনুদায়ী পাওনা ৩,০০০ টাকা। এটা কোন অনুদায়ী পাওনা? যেটা রেমিলে দেওয়া আছে সেটা। এটা হচ্ছে পুরাতন অনুদায়ী পাওনা দেওয়া আছে ৩,০০০ টাকা, এখানে আমরা লিখছি। এরপরে লিখবো যোগ নতুন অনুদায়ী পাওনা। নতুন অনুদায়ী পাওনা লিখছি ২,০০০ টাকা। এটা কোথা থেকে লিখছি? দেখো, সমন্বয় থেকে লিখছি। দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন অনুদায়ী পাওনা। তাহলে পুরাতন অনুদায়ী পাওনার সাথে যেটা রেমিলে দেওয়া আছে সেটার সাথে সমন্বয়ের যেটা অনুদায়ী পাওনা দেওয়া আছে এটা নতুন অনুদায়ী পাওনা, এটা যোগ করছি। যোগ করার পরে আমরা যোগফল পেয়ে গেছি ৫,০০০ টাকা। এখন দেখো, আমাকে বলছে অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনুদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে আমরা জানি এখানে একটা দেনাদার দেওয়া আছে না, দেনাদার থেকে কি সৃষ্টি হয়েছে? অনুদায়ী পাওনা, এগুলো সৃষ্টি হয়। তাহলে দেখো, প্রথমে আমরা লিখছি এখানে এটা বসে কোথায়? চলতি সম্পত্তিতে। এটা চলতি আর্থিক অবস্থার বিবরণে চলতি সম্পত্তির অংশটা আমরা এখানে লিখে রাখছি। নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করব, এখন আমরা শিখব সেটি। তাহলে দেখো, রেমিলে এখানে রেমিলে দেওয়া আছে দেনাদার কত টাকা? ৫০,০০০ টাকা। সেই ৫০,০০০ টাকার সাথে এখানে সমন্বয় বলা আছে বাকিতে বিক্রয় ১০,০০০ টাকা। যেটা বাকিতে বিক্রি করছে সেটা কিন্তু দেনাদারের সাথে যোগ হবে। আমরা জানি বাকিতে বা দারে বিক্রয় দ্বারা সৃষ্টি হয় কি? দেনাদার। বাকিতে বা দারে বিক্রয় দ্বারা সৃষ্টি হয় দেনাদার বা প্রাপ্য হিসাব। তাই এখানে সমন্বয়ের মধ্যে যেটা বাকিতে বিক্রয় দেওয়া আছে ১০,০০০ টাকা, এটা দেনাদারের সাথে কি করে নিব? যোগ করে নিব। তাহলে দেনাদার দেওয়া আছে ৫০,০০০ রেমিলে, এটার সাথে বাকিতে বিক্রয় ১০,০০০ টাকা যোগ করছি। এখন যোগফল পেয়ে গেছি ৬০,০০০ টাকা। তাহলে দেখো, এই ৬০,০০০ টাকার সাথে কি করতে হয়? এখানে বলছে দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। তা আমরা এই যেটা নতুন অনুদায়ী পাওনা দেওয়া আছে, এটা দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, সেই টাকাটা ওই দেনাদারের সাথে বাকিতে বিক্রয় যোগ করার পরে যোগফল যেটা পাইছি ৬০,০০০ টাকা, সেখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো, দেনাদার থেকে কি করতেছি? বিয়োগ করতেছি। বিয়োগ করার পরে বিয়োগফল পেয়ে গেছি ৫৮,০০০ টাকা। এই টাকাটা হচ্ছে অবশিষ্ট অনুদায়ী পাওনা। তাহলে আমাদেরকে বলছে দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনুদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে অবশিষ্ট অনুদায়ী পাওনা কোনটা? অবশিষ্ট দেনাদার হচ্ছে ৫৮,০০০ টাকা। এই অবশিষ্ট দেনাদার থেকে আমরা ৫% নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এখানে ৫৮,০০০ টাকা থেকে ৫% বের করব। ৫% বের করলে হবে নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি। কত পাইছি টাকা? ২,৯০০ টাকা। এই ২,৯০০ টাকা এই ৫,০০০ টাকার সাথে কি হবে? যোগ হবে। অর্থাৎ নতুনগুলো কি হয়? যোগ হয়। এটা নতুন অনুদায়ী পাওনা সঞ্চিতি যোগ করছি। যোগ করার পরে যোগফল পেয়ে গেছি ৭,৯০০ টাকা। তাহলে দেখো, রেমিলের মধ্যে দেওয়া আছে আরেকটা অনুদায়ী পাওনা সঞ্চিতি। অবশ্যই আমরা জানি রেমিলের অনুদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে পুরাতন অনুদায়ী পাওনা সঞ্চিতি। তাই আমরা এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। বিয়োগ পুরাতন অনুদায়ী পাওনা সঞ্চিতি।
2,000 টাকা বিয়োগ করতেছি। বিয়োগ করার পর 7,900 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে বিয়োগফল পাবো 5,900 টাকা। এটা হচ্ছে নিট অনাদায়ী পাওনা। ঠিক আছে, এখন দেখো আমরা যে নতুন অনাদায়ী পাওনা অবশিষ্ট দেনাদার যে বের করছি এখানে 58,000 টাকা, সেখান থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% বের করছি না, ওই 5%টা কিন্তু দেনাদার থেকে কি যাবে, বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নিট দেনাদার। আমরা এই নিট দেনাদার যেটা লিখছি সেটা কোথায় লিখবো, সেটা লিখবো যে চলতি সম্পত্তির মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা অনাদায়ী পাওনা সংক্রান্ত যে সকল সমস্যা আছে সেগুলো শিখতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।